জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। কুমিল্লার ২ উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। একজন ছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, আরেকজন তখনও সংসদ সদস্য হননি। এই অভিযোগ কুমিল্লার জেলা পরিষদ প্রশাসকের। আসিফ হাসনাত ২৫ কোটি টাকার সে বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে আসিফ মাহমুদের মন্তব্য, বিএনপি ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দেয়ায় রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্যই বুঝতে পারছেন না প্রশাসক। আর হাসনাত আব্দুল্লাহর দাবি, তার উপজেলা অর্থাৎ দেবিদ্বারের জন্য দেয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমেই ৪২টি প্রকল্পে ব্যয় হয়েছে। ৫ কোটি টাকার একটি হিসেবও ফেসবুক পোস্টে দিয়েছেন তিনি। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওদিকে প্রধানমন্ত্রী আজ বললেন, সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষায়, হেসে খেলে চললে দেশের ক্ষতি। কি ইঙ্গিত দিয়েছেন তিনি? এছাড়াও সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দলের সদস্যদের অপেক্ষায় সরকারি দল, কিন্তু এখনও সংশোধন নয়, সংস্কার পরিষদ ইস্যুতে অনড় বিরোধীরা। কি হবে এর ভবিষ্যৎ, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আজকে রাজনীতির সেটে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং তাহসিন রিয়াজ আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে। আপনাদের তিনজনকেই আজকের রাজনীতিতে স্বাগত। শুরুটা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিকে দিয়ে করতে চাই। আসিফ মাহমুদের যে মন্তব্যটা আজ তিনি করলেন, তিনি গতকালও একটি প্রতিক্রিয়া দিয়েছেন রাতে, এবং তারপর আজ তিনি যখন গিয়েছিলেন ওই কালশি বস্তিতে, সেখানে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল এবং সেখানে তিনি বলেছেন বিএনপি সরকার প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়েছে, তাই রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। ১৫ কোটি টাকা বরাদ্দের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। উল্টো তার মন্তব্য, মূর্খদের সাথে এখন রাজনীতি করতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, বিএনপির আগেও দেশ পরিচালনা করেছে, রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য কি বিএনপি বোঝে না? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, এটা তো বিএনপির প্রথমবার না যে বিএনপি এই প্রথমবার এসেছে নির্বাচিত হয়ে, জনগণ তাদেরকে নির্বাচন করে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তো এই রকম একটা কমেন্ট ওনারা, আমরা দেখেছি এনসিপির যারা কথা বলছেন, এই ছাত্র নেতারা এই দলটা গঠন করবার আগেই কিন্তু তারা ওই যে প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্ক বাইরে চলে গেছিলেন জাতিসংঘে। একটা ফেভারিটিজম ছিল তাদের বেলায়, এবং জামাতেরও একটা উত্থান যেটা আমরা দেখেছি। কিন্তু আমাদের খারাপ লেগেছিল যে ওই সময়ের পর থেকেই আমরা কিন্তু উপদেষ্টা থাকা অবস্থাতেই কানাঘুষা কথাবার্তা এবং পরবর্তীতে দুর্নীতির যে অভিযোগগুলো এসেছে সেটা আমাদেরকে কষ্ট দিয়েছে। এখন সেই রকম একটা অবস্থায় ওনারা যেহেতু এখন জামাতের সাথে তারা বিরোধী দলে আছে, গাঁটছড়া বেঁধেছে, তো এটা হয়তো বহু তরুণদের আশাহত করেছে, কারণ তাদের কাছ থেকে নতুন রাজনীতি, ভিন্ন রকমের রাজনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যেই রাজনীতি, সেটা হয়তো আশা করেছিল, যেটা তারা দিতে সম্পূর্ণভাবে এই টাইমের কথা বলছি যেটুকু পেরিয়েছে পারেনি। তো ওই ব্যর্থতাটাকে মাথায় নিয়েই ওনারা আসলে এখন ১৫ কোটি টাকার আসিফ মাহমুদের যেই কথা এসেছে এবং সেই সাথে হাসনাত আব্দুল্লাহর ১০ কোটি, এখন কথা হচ্ছে এডিবির আর রাজস্ব খাতের, এটা বিএনপি বুঝবে না ওনারা বুঝবেন? ওনাদের দলের বয়স কতদিন হয়েছে, আর বিএনপির আপনার বয়স কতদিন হয়েছে? ৭৮ থেকে আজকে পর্যন্ত ২৬। তো এটা শুধু বয়সের জন্যও না, যেহেতু বিএনপির বারবার এই দেশটা পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, এবং এখানে এক একজন, আপনি জানেন যে ৪বার ৫বারের এমপিও আছেন। কাজেই বিষয়টা এমন নয় এখন সমন্বয়করা কোন ক্ষমতা বলে আপনার বরাদ্দের টাকাটা ওনারা নিয়েছেন এবং কিসের জন্য নিয়েছেন, কোথায় খরচ করেছেন, একটা উপজেলায়
একটা উপজেলায় এখন এখানেও তো আপনার বৈষম্যের বিষয়টা চলে আসে। এখন দেখেন বৈষম্য শব্দটা তো তাদের বেলায় ভীষণ রকমের একটা বার্নিং ইস্যু, যে এটার উপরই গণ অভ্যুত্থান, তার আগে কোটা বিরোধী আন্দোলন বলুন, উই ওয়ান্ট জাস্টিস যেটা করেছে, ভ্যাট বিরোধী আন্দোলন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন, সব কিছু মিলিয়ে আমি যদি বলি না, ওনার 15 কোটি টাকার 90% বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল আসিফ মাহমুদ, উনি বলছেন। তো প্রশ্ন হচ্ছে বরাদ্দটা নিচ্ছেন বেশি, হ্যাঁ, আর এখন পাশের যে উপজেলা সেখানে কি বরাদ্দটা পেয়েছিল পাশের উপজেলা? না। তাই যদি না হয় তাহলে আমি প্রশ্ন করছি আমার এনসিপির যে ভাইটা আছে তার কাছে, জনগণের হয়েই যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে তাহলে আপনারা এই বৈষম্যটা কেন করলেন? এই বৈষম্যটা আপনারা কি দিয়ে, শাক দিয়ে মানে মাছ ঢাকার মতন করতে চাচ্ছেন কিনা? এখন জেলা কেউ বলছেন অসুবিধা কি, জেলা প্রশাসককে ফ্যাসিস্টের ট্যাগ লাগিয়ে দেন, জেলা প্রশাসক যেহেতু এরকম কথা বলেছেন। এখন অন্যদের আরো প্রশ্ন আছে, আর 10% কি হয়েছে? এখন যদি জনপ্রতিনিধি উনি হন তাহলে 1 টাকার হিসাব, উনি তো জানেন যে এটা জনগণের ট্যাক্সের পয়সা, এগুলো 1 টাকার হিসাবও তো ভাই দিতে হবে। কাজেই আমাদেরকে নসিহত করার কিছু নেই। বিএনপিকে এখানে আপনার টেনে এনে নানান কথা বলে আপনার ওই খেজুরের একটা হিসাব চেয়েছিল নাকি হাসনাত রোজার সময়, যে খেজুর আসে কোথায় যায় খেজুর, এখন 10 কোটি টাকার হিসাবটা আমার মনে হয় ওনারা সঠিকভাবে দেবেন, একেবারে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ সহ। কারণ এটা কিন্তু আমার কিংবা আপনার ব্যক্তিগত কোনো টাকা নয়, এটা জনগণের টাকা। আর জনগণের টাকা যদি হয় তাহলে সেই হিসাবটাও অত্যন্ত স্ট্রিক্টলি দেওয়ার নিয়ম, যেটা আমরা শিখে এসেছি, দেখে এসেছি। কাজেই এখানে আমাদেরকে এডিবি টেডিবি ওয়ার্ল্ড ব্যাংক আর এগুলো না দেখে একটু থামতে বলবো। আমরা কুমিল্লার যিনি জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া, তাকে আমরা একটু ফোনে কানেক্ট করতে চাচ্ছি। তিনি কি আছেন আমাদের সঙ্গে ফোনে? জি, জনাব মুস্তাক মিয়া, আমরা স্টুডিও থেকে বলছি। রাজনীতির যারা আছেন আমাদের সঙ্গে, এনসিপিরও একজন প্রতিনিধি আছেন এবং আপনাদের দলের অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিও আছেন এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য আছেন। আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার যে বক্তব্য, গতকালের যে বক্তব্য, তারপর রাতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনের যে কথা হয়েছে সেই বক্তব্য, এবং আজ সকালে আপনার দেয়া যে বক্তব্য সেই বক্তব্যটাও আমরা শুনছিলাম। প্রশ্নটা হচ্ছে, বরাদ্দের টাকা আসিফ হাসনাত নিজেরা তুলে নিয়ে গেছে, সরকারি বরাদ্দ তো কেউ কোনো ব্যক্তি তুলে নিতে পারে না। এখানে আপনি প্রভাব বিস্তারের কথা বলেছেন, সেই প্রভাবটা কি বিস্তার করেছিল এবং কোন কোন প্রকল্প দেখিয়ে নিয়ে গেছে এবং সেই প্রকল্পগুলোর এখন কি অবস্থা, আপনি কি খবর পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমি আসলে গতকাল আমাদের একটা দলীয় কর্মসূচিতে আমি বক্তব্য রাখছিলাম। সেই বক্তব্য চলাকালীনই আমি আসলে দেশের এক সময় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং এই আন্দোলন করতে যে সেই আন্দোলনে আমাদের দল বিএনপি সহ সমমনা সমস্ত দলই ছিল। সেই আন্দোলনে আমরা যে কারণে আন্দোলন করলাম বৈষম্য বিরোধী, সেই প্রসঙ্গটা বলতে যেয়েই আমি বলি যে যারা নিজেরা দাবি করে তারাই এককভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তো ওরা আমাদের এলাকায় একটি উপজেলার একজন ছিলেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের এলজিডি উপদেষ্টা, আর একজন ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তখন উনি এমপি ছিলেন না, উনি সরকারের কিছুই ছিলেন না, একজন ছিলেন উপদেষ্টা। এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে এডিবি এবং আমাদের রাজস্ব তহবিলের টাকা বিভিন্ন প্রকল্পের নামে তারা প্রভাব খাটিয়ে 2টি উপজেলায় নিয়েছেন সিংহভাগ টাকা। এর মধ্যে মুরাদনগর নিয়েছেন 15 কোটির মতন এবং দেবিদ্বার গিয়েছে প্রায় 10 কোটির কাছাকাছি। এই কথাটাই আমি বলেছি। এইভাবে একটা এডিবির টাকা তো এটা জনগণের ট্যাক্সের টাকা, আমার রাজস্ব জনগণের ট্যাক্সের টাকা। এটা এরা বৈষম্য দেশ করার কথা বলে
তো এরাই তো বৈষম্যের সৃষ্টি করলো। একটা দুইটা উপজেলায় 25 কোটি নিয়ে গেলে অন্য উপজেলাগুলোতে তো ওইভাবে বরাদ্দ যায় নাই। ওই কিন্তু সময়। আপনি বলছেন তারা নিয়ে গেছে, আমি যদি প্রশ্নটা আরো স্পেসিফিক করি, তারা কিভাবে নিয়েছে টাকাটা? তারা কোনো ব্যক্তির কাছে তো সরকারের টাকা যায় না, প্রকল্পের না, না, মাধ্যমে সেটা গিয়েছে। বিভিন্ন প্রকল্প দেখিয়ে নিয়েছে, আমি তো বললাম। সে নিল কিভাবে, মানে সে কিভাবে নেয় টাকাটা? আমি তো বললাম যে কিন্তু ধরেন আপনি প্রকল্পের হাসনাত মাধ্যমে আব্দুল্লাহ, নিয়েছে। সে কিভাবে এই টাকাটা নেয়? প্রকল্পের মাধ্যমে নিয়েছে, সেটা বললাম তো। আচ্ছা, আমি- প্রকল্পের মাধ্যমেই বা হাসনাত আব্দুল্লাহ কিভাবে নেয়? আমি সে তো প্রশ্ন তখন করতে পারবো ওনাকে? কোনো পরিচিত কেউ না, অথবা সে সরকারের কেউ না, অথবা সেখানকার দায়িত্বপ্রাপ্ত কেউ না। সেটাই না, সে প্রভাব খাটিয়ে তখন এই বরাদ্দটা নিয়েছেন। নইলে এইভাবে তো দুইটা উপজেলায় এত এই ধরনের বরাদ্দ, পাশাপাশি অন্য উপজেলায় কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ, কোথাও 15 লাখ এইভাবে বরাদ্দ গিয়েছে। কিন্তু এই দুইটা উপজেলায় এদের প্রভাবে এটা হয়েছে। আচ্ছা, আপনি যেই দুই উপজেলার কথা বলেছেন, সেই দুই উপজেলার ওই যে প্রকল্প, যেই প্রকল্পের নামে গিয়েছে, সেই প্রকল্পগুলো, এবং আমি যতটুকু দেখলাম কয়েকটাতে আমি দেখছিলাম ই টেন্ডারের মাধ্যমে সেই প্রকল্পগুলো হয়েছে। তো সেই জায়গায় আপনি যে অভিযোগটা তুললেন, সেই অভিযোগ তোলাটা সমীচীন কিনা? না, অবশ্যই, যেহেতু আমি কথাটা মানে আপনি তো এটাকে ভুয়া প্রকল্প বলতে পারবেন না। বলতে যে এটা বলছি যে এরাই বৈষম্যের সৃষ্টি করেছে, কারণ এটা তো সব উপজেলায় মোটামুটি বরাদ্দটা পাওয়ার কথা ছিল। এরা তো নিজেদের ইয়াতে নিয়ে গেছে। আর আচ্ছা, দুটো এটা কি তারা কি তাদের পরিচিত কোনো ঠিকাদারের মাধ্যমে অথবা কাউকে চাপ প্রয়োগ করেছে, এমন কোন স্পেসিফিক এক্সাম্পল আছে আপনার কাছে? আমি যেটা বলেছি যে বরাদ্দটা নিয়েছে, ঠিকাদারকে টেন্ডারের বলেন প্রক্রিয়া না নিয়ে তো আমি কথা বলি নাই। আমি বলেছি বরাদ্দটা হলো মেইন। একটা এই বরাদ্দটা তো অন্যান্য উপজেলায় কাছাকাছি বরাদ্দ পেতে পারত, কিন্তু ওইখানেই বৈঠকটা করা হয়েছে, সেটাই আমি বলেছি। আচ্ছা, আপনার কাছে তাহসিন রিয়াজের একটি প্রশ্ন আছে, এনসিপির যুগ্ম সদস্য সচিব। ওরা তো আপনার একজন উপদেষ্টা, ও প্রভাব কাটিয়ে নিল। ও তো কোনো উপদেষ্টা না। ওর উপজেলায় যে দেবিদ্র আব্দুল্লাহ, উনি তো এমপি ছিলেন না, উনি তো সরকারে কিছু ছিলেন না। এভাবে তো অন্য উপজেলায় হতে পারতো। আমি সেটা তো আমি আমি হয় না। আমি জি, আমি তাসিম আপনাকে রিয়াজের একটি ছোট্ট প্রশ্ন একটা আছে। প্রশ্ন করতে পারবো কিনা? জি, আপনি প্রশ্নটা করেন। আপনি মানে যথেষ্ট প্রজ্ঞাবান। আমার কাছে সারপ্রাইজিং লাগছে যে এই প্রশ্নটা আপনাকে করতে হবে। আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে এডিপির টাকাটা কিভাবে করে ব্যয় হয়, এই ব্যয়ের প্রসিডিওরটা কি? মানে হয়তো জনগণ জানে না, আপনি নিশ্চয়ই জানেন। আপনি একটু আমাদেরকে এটা একটু ভেঙে বলে দেন যে এডিপির টাকাটা কোন প্রসেসে ব্যয় হয়। এটা কি ব্যক্তির হাত দিয়ে ব্যয় হয় নাকি উপজেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়? না, এতটুকু খালি বলে দেন। উপজেলা পরিষদ না, এটা জেলা পরিষদের মাধ্যমে আচ্ছা। প্রকল্পগুলো বাস্তবায়ন মানে হয়। সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় কিনা আমি আপনাকে জাস্ট এতটুকু জানতে চাই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় নাকি কোনো ব্যক্তির মাধ্যমে ব্যয় হয়? খালি এতটুকু বলেন তাহলে হয়। না, প্রকল্প তো ব্যক্তির নামে তো হওয়ার কোনো সুযোগ নাই। সিম্পল, একদম সিম্পল অ্যান্সার। আমি কথা বলি না। আমি উত্তর পেয়েছি। ধন্যবাদ, জি, উত্তর পেয়েছি। জি। আচ্ছা, মানে বিষয়টা এমন যে তারা এই বরাদ্দটা নিয়ে যাওয়ার কারণে আশেপাশের অন্যান্য যে উপজেলাগুলো, তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দে কমতি পড়ে গেছে। আপনি সেই জায়গাটাকে বৈষম্য বলছেন? জি, আমি বৈষম্যটার বিষয়ে কথা বলছি, ক্লিয়ার, জি, যে সেটা নিয়ে কথা বলছি। ক্লিয়ার। জি। মোহাম্মদ মুস্তাক মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য। তাহসিন রিয়াজের কাছে ফিরতে চাই। আপনি নিজেও প্রশ্ন করলেন, জি, উত্তর জি, পেলেন, এবং ফাহিম নাসরিন মুন্নিও যেটি বলছিল যে এই বৈষম্যটা কেন করলেন আপনারা, তো আন্তরিক বৈষম্য ধন্যবাদ, বিরোধী আন্তরিক আন্দোলনে। ধন্যবাদ। এখান দেখেন, থেকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্যটা দিয়েছিলেন, এই বক্তব্যটার প্রমাণটা একটু আগে যে বক্তব্যটা আপনি শুনেছেন এই বক্তব্যে আছে। কতটা আনফরচুনেট। আপনি 3 থেকে 4 বার জিজ্ঞেস করেছেন যে কিভাবে করে নিল। আমি না, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন, এক খুব নিরপেক্ষ জায়গা থেকে জিজ্ঞেস করেছেন যেটা কি ব্যক্তিগতভাবে খরচ করার সুযোগ আছে কিনা। এখানে আপা আছেন, আপা যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান, আপার সাথে আমার যথেষ্ট একাধিকবার শো করা হয়েছে। দেখেন, খুবই আনফরচুনেট। মানে আপনাদেরকে আমাদের এই কথাগুলো বলতে হবে এরকম একটা পাবলিক শোতে এসে, এটা আমাদের ভালো লাগে না। তিনি এখন রিজেম্বলেন্স করলেন কোথায়? এটাকে উদাহরণস্বরূপ দুইটাকে কোন জায়গায় আনলেন? একটা বললেন খেজুরের কথা দিয়ে এডিবির প্রকল্পকে জাস্টিফাই করলেন এবং বললেন খেজুরের হিসাব যেহেতু চাইছো তাহলে এডিবির হিসাব দিতে হবে। খুবই আনফরচুনেট। খেজুর কিভাবে Excuse me. মানে খেজুরের যে ব্যাপারটা, এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে এটা আমরা সবাই জানি। এটা হয়েছে ব্যক্তির নামে এই খেজুরটা দেওয়া হয়েছে, অ্যালোকেটেড হয়েছে। ভাইয়া বলতে হচ্ছে আনফরচুনেটলি। আর একটু ডিফারেন্ট স্ট্রাকচারে ডিসকাশনটা করতে পারতাম। খেজুরটা ধরে নেই, আপনাকে আমি 20 বাক্স খেজুর দিছি, আমি এখন দেখবো যে আপনি এই 20 বাক্স খেজুর মানুষের কাছে পৌঁছাইছেন কিনা। ক্লিয়ার? আর এডিবির যে টাকাটা, যেটাকে আমরা বলি যে উন্নয়ন প্রকল্পের যে টাকাটা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে ব্যয়ের যে টাকাটা, এই টাকাটা সরাসরি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে যায়
এবং সেখানকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে দায়িত্বশীল, যদি পৌরসভা হয় পৌর মেয়র, অথবা পৌরের দায়িত্বে যে তখন প্রশাসক ছিল প্রশাসক, অথবা উপজেলা যদি হয় তাহলে আমরা জানি উপজেলার দায়িত্বকর্তা ব্যক্তি কারা, তাদের দ্বারা নির্দিষ্ট প্রকল্পে এই টাকাটা ব্যয় হয়। মানে এই সিম্পল কেসটা আমাদের কাছে মানে বুঝায় ব্যাখ্যা করা লাগতেছে, এটাই আমাদের জন্য আনফরচুনেট। এবার আসেন, আপনি ইতিমধ্যে এটাকে বলছেন, আমি জানি না এটা নিয়ে এত আলোচনাটা কেন এত এক্সটেন্ডেবল কোনো জায়গায় নাই। ইনফ্যাক্ট উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি নিজেই এই বক্তব্যটা ক্ল্যারিটি হাসনাতের ফোন কলের মাধ্যমে তিনি কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন আপনারা এই টাকা নিয়েছেন, এই কথা আমি কোথাও বলি নাই। বলার সুযোগ তো নাই আনফরচুনেটলি, কারণ এই টাকাটা তার খরচ করার কোনো অধিকার নাই, সুযোগই নাই। আপনি আরেকটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছেন, যেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, সেটা হচ্ছে যে তিনি কি এই বরাদ্দগুলো তার ব্যক্তিগত কোনো ঠিকাদারের মাধ্যমে দিচ্ছেন? আপনার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে, লেটস ডিসকাস, আমরা ওটা নিয়ে ডিসকাস করতে পারি। কিন্তু আপনি আবার এই জাস্টিফিকেশনে বলেছেন যে সেটা ই টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে আপনি যদি তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চান, যদিও দুর্নীতিগ্রস্ত তিনি প্রথমে একটা টেকনিক্যাল লাইন আপের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন, ইনগ্রিডিক একটা কেস ডেভেলপমেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছেন, সফল হন নাই, ধরা খাইছেন, আনফরচুনেটলি ধরা খাইছেন। এবং ইমিডিয়েটলি আসিফ মাহমুদ লাইভে এসে ওটার ক্ল্যারিফিকেশন দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ ফোন কলের মাধ্যমে ক্ল্যারিফিকেশন ধরে নেই সেকেন্ড স্টেজে এসে। তাহলে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে তিনি তার ব্যক্তিগত কোনো ঠিকাদারের মাধ্যমে এই টাকা খরচ করছেন। সুযোগ নাই, আপনি নিজেই বলতেছেন ইটের মাধ্যমে, ধরেন সুযোগ আছে, এভিডেন্স দেন, কথা বলি, উই ডু নট হ্যাভ এনি প্রবলেম। আমাদেরকে নিয়ে, আমাদের প্রত্যেকটা সহকর্মীদেরকে নিয়ে হাজার হাজার অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। আপনার খেয়াল নিশ্চয়ই আছে, কিছুদিন আগে আমরা শুনলাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি এসে হুট করে বলে ফেললেন যে কোনো একটা প্রকল্পে সচিবের সাইন ছাড়া নাকি সেই প্রকল্প পাস হয়ে গেছে। ভেরি আনফরচুনেট। এটা আসিফ মাহমুদ ইমিডিয়েটলি লাইভে এসে বলছেন একটা সচিবের সাইন ছাড়া প্রকল্প পাশই হইতে পারে না। এবং যে ধরনের প্রকল্প, যে ধরনের সাইজ, যেই প্রকল্পের সাইজ, দেখেন আমরা ছোট মানুষ, আমরা জানি, আপনারা জানেন না, কেমন লাগে না জিনিসটা শুনতে? আবার আপনারা বলেন আপনার এক্সপিরিয়েন্স, আমরা এক্সপিরিয়েন্স না, তো আনফরচুনেট লাগে শুনতে। এই ধরনের প্রকল্প আগে একনেকে যায়, একনেক থেকে পাশেন, একনেকে কারা থাকে ভাই বলেন? কারা থাকে ওইখানে? রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি সবাই থাকেন। আসিফ মাহমুদ এটার ব্যাখ্যা দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে সচিব যদি না থাকে, এই সচিবের কাউন্টারে তার সমকক্ষ একজনকে, যদি সচিব ছুটিতে থাকতে পারে, তার পার্সোনাল রিজনে বাইরে থাকতে পারে, ইমিডিয়েটলি সাইনিং এ যদি প্রয়োজনও হয় সেখানেও একটা কাউন্টার সাইন প্রয়োজন হয়। আসিফ মাহমুদ সচিব বইয়া 24 ঘন্টার জন্য আলটিমেটাম দিয়েছিলেন, চ্যালেঞ্জ দিয়েছিলেন, এই চ্যালেঞ্জ কেউ আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। আজকে এতদিন চলে যেতেছে। তো এখন আপনি দেখেন, যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু চাউর করে, আপনি দেখবেন যে এই যে ফটোকার্ডটা যখন আসছে, ফটোকার্ডটা কিভাবে আসছে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়ে গেলেন। আরে হাউ ফানি! 25 কোটি টাকা কোন পকেটে ভরে নিয়ে গেছে ভাই? কিভাবে নিয়ে গেছে? যখন ডিটেল আমরা দেখা শুরু করলাম তখন দেখলাম হায় হায়, এটা তো একটা হায় হায় কাণ্ড। হাসনাত আব্দুল্লাহ 5 কোটি টাকার হিসাব, যদিও হাসনাত আব্দুল্লাহর কাছে এই টাকার হিসাব চাওয়ার সুযোগ নাই। হাসনাত আব্দুল্লাহ এই টাকা ব্যয় করে নাই। আপনি হাসনাত আব্দুল্লাহ কিভাবে আপনি এটার পাবেন, হিসাব চাবেন? আপনি চাবেন সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এখন আমি আপনাকে আরেকটা মজা করে বলি, ধরেন ওইখানে যে উপজেলা পরিষদের স্ট্রাকচার, এটা আছে কি নাই? আছে তো। ওইখানের যে কর্তা ব্যক্তির এত বছর ধরে কাজকাম করতেছিল, এরা আছে কি নাই? আছে তো। সেখানকার অর্থ বিভাগ কি গুম হয়ে গেছে? ওই অর্থ বিভাগ কি ভ্যানিশ হয়ে গেছে? এটা তো প্যারিশেবল থিং না রে ভাই। তাহলে ফাইন, সেখানে হিসাব দেওয়ার জন্য কর্তা ব্যক্তিরা বেতন নেয় সরকারি টাকায়, আপনারা তাদেরকে ডাকেন, তাদের কাছে যান, আপনারা তাদেরকে এই লাইভে ডেকে নিয়ে আসেন। হাসনাত আব্দুল্লাহদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকিউজিশন থাকে, আমরা সেটার বিরোধিতা করব। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন বলে দেয় যেটা 42টা প্রকল্পে এভাবে করে ব্যয় করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ যখন, আসিফ মাহমুদরা যখন লাইভে এসে চ্যালেঞ্জ দেয় আপনাদেরকে, তখন আপনাদের বাহাদুরিটা কই যায়? আমি জাস্ট এটা জানতে চাই, তখন আপনারা কেন ওই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেন না? আচ্ছা, আর যে বৈষম্যটা যে হলো, বৈষম্যের ব্যাপারে বলি। দেখেন, তৎকালীন সময়ে থোক বরাদ্দ, বিশেষ বরাদ্দ তৎকালীন সময়ে 650 কোটি টাকা তৎকালীন সময়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে। 650 কোটি টাকা। এবং আমি আপনাকে একটু মনে করে দিই, কোনো দিকে যাওয়া লাগবে না, গুগল করেন, তৎকালীন সময় এই বরাদ্দটা যখন হয়েছে, প্রথম আলো ইমিডিয়েটলি রিপোর্ট করছিল এটাকে নিয়ে, যে এইভাবে করে আলাদা করে তাদেরকে বেশি টাকা দেওয়া হয়েছে। আমি এবার আপনাকে বলি, আপনার তো সুযোগ আছে, সার্চ করার সুযোগ আছে, আপনি এবার একটু সার্চ করে দেখেন এই 650 কোটি টাকার ওই সময় বিএনপির কোন বড় বড় নেতার কাছে, তাদের উপজেলায়, তাদের জেলাগুলোতে কি পরিমাণ টাকা গেছে। আমি আপনাকে হলফ করে বলতে পারবো, ধরে বলতে পারবো। নাম বলাটা ঠিক না বলে আমি বললাম না আপনাকে, আমি বলতে পারবো আপনাকে কয়েকটা উপজেলার কথা, অনেকগুলো উপজেলা, সাতক্ষীরার দিকে যান, এবং এখন ক্যাবিনেটের অনেক ভালো ভালো যারা আছে তাদের ওখানে এই ধরনের বরাদ্দ গেছে। তাহলে বরাদ্দটার এসেন্স কি ছিল, এটার সিস্টেম কি ছিল, এটারও ব্যাখ্যা আসিফ মাহমুদ সজীব ভাই তৎকালীন সময় দিয়েছিলেন। প্রথম আলো যখন এই ধরনের একটা রিপোর্ট করেছে, তখন তিনি এসে খুব ক্ল্যারিফাইড ওয়েতে তিনি বলেছিলেন যে এটা তার উপজেলায়, ধরেন আমি আসিফ মাহমুদ সজীব ভাই তার উপজেলায় বরাদ্দটা নিয়ে গেছেন, কিন্তু এখানে ইলেকশন করে নাই। আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বলতেছেন 10 কোটি টাকার বরাদ্দর কথা, আমি নিজে তার উপজেলায় গেছি, নির্বাচনের টাইমে আমি নিজে তার উপজেলায় গেছি। তার উপজেলা শুধু না, পুরো কুমিল্লা একেবারে ঐতিহাসিকভাবে, আমি নিজে কিন্তু কুমিল্লা থেকে বিলং করি না বাই দ্য ওয়ে,
আপনি কুমিল্লার 10 জন মানুষকে আপনি ইমিডিয়েটলি, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 10 জন মানুষকে, নিরপেক্ষ 10 জন মানুষকে আপনি কলে নেন, নিরপেক্ষ 10 জন মানুষকে আপনি কলে নেন, দেখেন আপনি ওই সময় কি ধরনের বৈষম্য ছিল কুমিল্লার সাথে। এবং কুমিল্লা, এই যে হাসিনার উক্তিটা মনে নাই, কুমিল্লারে বিভাগ করবো না, কেন করবো না? সেখানে মুজাফফরের জন্মগ্রহণ করছিল, আপনার মনে থাকার কথা, খন্দকার মুস্তাক জন্মগ্রহণ করছিল। তো এই ধরনের বৈষম্য তো কুমিল্লার সাথে হয়ে আসছে। এবং কোথায় কোথায় বৈষম্য হয়ে আসছে, কোন কোন পয়েন্টে বৈষম্য হয়ে আসছে, কোন কোন বরাদ্দে তাদেরকে মানে আপনার ব্যাকফ্রুটে রাখা হয়েছে, এ ধরনের পুরো ব্যাখ্যা ওই সময়টাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছেন। এবং আমি আপনাকে প্যারালাল একটা কথা বলছি, আপনি বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখেন কি ধরনের বরাদ্দ গেছে। 650 কোটি টাকা আপনি প্রফেশনালিটি ভাগ করেন, যেভাবে করে বিরাট করে দেখানো হইতেছে বিশাল টাকা তারা নিয়ে গেছে। আরে ভাই, এই টাকাটা যে নিয়ে গেছে সে যদি পকেটে হইরা না নিয়ে যায়, তাহলে কুমিল্লায় 2 উপজেলায় যদি আমার 5 লক্ষ 10 লক্ষ লোক থাকে, এই 10 লক্ষ লোক কি সব আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহর আত্মীয়? ওইখানে বিএনপির লোক নাই, ওইখানে আওয়ামী লীগের লোক নাই। এখন ধরেন আমি আপনাকে বলি, দেবিদ্দার বলতেছি, আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপজেলা, ওই উপজেলা তো বিএনপির এমপি, তাহলে এই উন্নয়ন বরাদ্দ, উন্নয়ন কার্যক্রম যে সংগঠিত হবে, এটার অ্যাডভান্টেজ কে পাবে? এটাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাবে? সে তো তার এলাকায় ইলেকশন করে নাই। কাজে দেখেন, আপনি এই ধরনের ন্যারেটিভ ডেভেলপ করতে পারবেন। বারবার বলতেছি, ন্যারেটিভ ডেভেলপমেন্টের কিন্তু জায়গা এখন শেষ হয়ে আসছে ভাই। আসেন এভিডেন্ট কথাবার্তা বলি। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে এটা নিয়ে আরেকটু আলাপ করব। সামনের যে বাজেট আসতেছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করছি। আপনি ন্যারেটিভ ডেভেলপমেন্টের কথা বলছিলেন, আমরা ডাক্তার সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। আপনি সবার কথাটাই শুনলেন, সবার অবস্থানটাই জানলেন। ন্যারেটিভ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে এবং ওই দিক থেকে বলা হচ্ছে যে বৈষম্য হয়েছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 সম্মানিত সহ আলোচক এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন দূরে এবং কাছে, সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা তো হতভাগা, দেশের হতভাগা মানুষ। আমরা সেই ছোটবেলায় দেখতাম আর কি, তখন একজন স্বৈরাচার ছিলেন, এরশাদ ছিলেন ক্ষমতায়। তখন দেশের সব যাবতীয় উন্নয়নের ক্ষেত্রে সবার আগে উন্নয়নটা হতো রংপুরে আর কি। এরপর আমরা যখন দেখি যেই ক্ষমতায় যায় তার এলাকায় একটু বেশি বেশি উন্নতি হয়। হ্যাঁ, তারপর আমরা দেখেছি হচ্ছে বগুড়ায় উন্নতি দেখেছি, তারপর আমরা দেখেছি গোপালগঞ্জে উন্নতি দেখেছি আর কি। বলা হয়তো গোপালীকরণ বলেও একটা শব্দ ছিল আর কি। তো এগুলো হলো পুরনো বন্দোবস্ত, এগুলো হলো রাজনীতির পচাগলা জায়গা। তো সেই পচাগলা জায়গা থেকেই তো বেড়ে আসার জন্য আমরা লড়াইটা লড়ছি শব্দটা এখনো ব্যবহার করতে হচ্ছে। লড়াইটা লড়ছি যে ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো, এই পচাগলা ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো। এবং আমাদের মনে বিশ্বাস জেগেছিল, জনগণের মনে বিশ্বাস জেগেছিল 2024 সালের আগস্ট অভ্যুত্থানের পরে যে হ্যাঁ, এই আন্দোলনের একটি ব্যানার ছিল বৈষম্যহীন বাংলাদেশ। ফলে আমরা সেই অ্যান্টি ডিসক্রিমিনেশনের সেই জায়গাটা থেকে আমরা এবার হচ্ছে পুরাতন বন্দোবস্তকে সত্যি সত্যি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, সত্যি সত্যি হচ্ছে আমরা একটা নতুনের দিকে অভিযাত্রা শুরু করব। কিন্তু যাদেরকে নিয়ে আমাদের এই অভিযাত্রার হচ্ছে, যারা হচ্ছে সে সময় পোস্টার বয় ছিল, তাদের ব্যাপারে যখন এই অ্যাকুজেশনগুলো আসে, অভিযোগগুলো আসে, তখন আমরা খুবই হতাশ হয়ে পড়ি। এখন খুবই সিম্পলি, খুব সুন্দরভাবে, চমৎকারভাবে তাহসিন রিবাজ জাজ বুঝিয়ে দিয়েছেন যে এখান থেকে একটি টাকাও কিন্তু হচ্ছে আসিফের পকেটে যায়নি, একটি টাকাও কিন্তু হচ্ছে হাসনাত আব্দুল্লাহর পকেটে যায়নি। আমি তাও বিশ্বাস করি, হ্যাঁ, তাদের পকেটে যায়নি। কিন্তু যে বিষয়টি দেখবার মতো এবং যে বিষয়টি অতীতের শাসক দলগুলোর যে আচরণ ছিল, যে আচরণের সাথে হুবহু মিলে যায় এবং তার রিপিটেশন যেটা হয়, যে আমরা তো জানতাম, আমরা দেখেছি এবং এরকম বডি ল্যাঙ্গুয়েজে ভাবে সাবে বোঝাও গিয়েছে। মুরাদনগরের মানুষরা জানতো যে এইখানে আসিফ নির্বাচন করবে। তার বাবার এরকম 2-1টা সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, আমার ছেলে নির্বাচন করতে যাচ্ছে। ফলে আপনি উপদেষ্টা মণ্ডলীতে থেকে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে রাষ্ট্র এবং সরকারের অংশ থেকে সেই জায়গায় হচ্ছে আপনি এই যে বরাদ্দের ক্ষেত্রে আপনি এখানে ভূমিকা রেখেছেন, এটা আপনার পকেটে যায় নাই। 42টি প্রকল্পের মাধ্যমে এই টাকা খরচ হয়েছে। কিন্তু খরচ কেন আপনার ওখানে 15 কোটি টাকা হতে হবে এবং ঠিক একই সময় পাশের জেলা, অন্য উপজেলায় কি সেই একই পরিমাণ বরাদ্দ দিয়েছেন? আপনি একই স্থানীয় সরকার মন্ত্রী বানানো হয়েছিল শুধুমাত্র মুরাদনগরের জন্য না, মুরাদনগরের জন্য বানানো হয়নি। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, বুঝলাম উনি তো স্থানীয় মন্ত্রী ছিলেন, তিনি না তার এলাকায় ব্যয় করেছেন। এখন এটা যদি মরালিটির কথা চিন্তা করি, আপনার লিগ্যালিটি, বৈধতার কথা যদি চিন্তা করেন, এখানে হ্যাঁ, দুর্নীতি হয় নাই, তার পকেটেও টাকা আসে নাই। কিন্তু যদি নৈতিকতার কথা চিন্তা করেন,
তাহলে কিন্তু বুঝতে হবে নৈতিকতার জায়গায় কিন্তু তারা পরাস্ত হয়েছে, এটা কিন্তু শিওর। বরাদ্দ কিন্তু সত্যি সত্যি নিয়েছেন, এখন নিজে খাননি, কিন্তু তার এলাকায় তার প্রভাব বলয় বৃদ্ধি করার জন্য, তার জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, যেভাবে করে অতীতে আওয়ামী লীগ তার জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করেছে গোপালগঞ্জেও বিভিন্ন জায়গায়, অতীতে বিভিন্ন শাসক দল এক একটা এরিয়া জুড়ে যেভাবে করে তার জনপ্রিয়তা চেষ্টা করেছেন, রাষ্ট্রের টাকা বরাদ্দকে ব্যয় করে, সেটা রাজস্ব থেকে আসুক, সেটা এডিবি থেকে আসুক, সেটা যেখান থেকে খুশি আসুক, কিন্তু সেটাকে সেভাবে করে তারা বৈষম্য করে একটা জায়গায় ঘনীভূত করেছেন। ঠিক একই টেন্ডেন্সি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসেন নাই, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, এটা কিন্তু প্রমাণিত। 15 কোটি 10 কোটি গেছে, এটা প্রমাণিত। 5 কোটি টাকার হিসাব দিয়েছেন, খুব ভালো কথা, আরো বাকি 5 কোটি টাকার হিসাব দিবেন হাসনাত আব্দুল্লাহ, আমি আশা করি, এবং সে দিতে পারবে, কিন্তু দিবে কিন্তু সেই দেবিদ্বারই। প্রশ্ন হলো, আপনি তখন কে ছিলেন? আপনি তখন এমপি ছিলেন না, আপনি তখন উপজেলা প্রশাসক ছিলেন না, আপনি তখন কোনো উপদেষ্টা ছিলেন না, আপনি কে ছিলেন? আপনার কথায় কেন এই বিষয়ে কলকাঠিটা নড়ে গেল? এটাও কিন্তু একটা টেন্ডেন্সি, যেখানে নৈতিকতার জায়গায় আপনারা পরাস্ত। এখন আইন কানুনের ফাঁকে ফোকরে তর্ক বিতর্কে, এবং আপনারা বলছেন ন্যারেশন ডেভেলপ করছে বিএনপি, আপনারাও একটা ন্যারেশন ডেভেলপ করে ফেলতে পারেন, এবং আমার এই বক্তব্য কেন আমাকেও একটা ট্যাগ আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু যদি নৈতিকতার জায়গায় আসেন তবে অবশ্যই আমি বলবো যে এই জায়গায় আমরা পরাস্ত হয়েছি, ঠিক আছে, এই জায়গায় ওনারা পরাস্ত হয়েছেন, হাসনাত আব্দুল্লাহ পরাস্ত হয়েছেন, আসিফ পরাস্ত হয়েছেন। তবে এই জায়গায় একটা মানে ব্যাপারটা আবার একটু বলতে হয়, যে হচ্ছে যে এই যে জেলা প্রশাসক যে মোস্তাক সাহেব যে বক্তব্য দিয়েছেন, তারা তো এটা হলো বলা যায় পলিটিক্যাল রেটরিক। তার কর্মী সভায়, তার আলোচনার সময় তিনি একটা পলিটিক্যাল রেটরিক নিয়ে এখন হচ্ছে তাসিন সাহেবের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে। প্রশাসক দলীয় সমাবেশে গিয়ে এখন একটা ন্যাশনাল ইস্যু তৈরি হয়েছে। প্রশাসক বলছে যে সে একটা দলীয় কর্মসূচিতে গিয়ে বক্তব্য দিচ্ছে, প্রশাসক এরকম দলীয় কর্মসূচিতে বক্তব্য দিতে পারে কিনা? এখন হচ্ছে যে আমরা তো হচ্ছে গিয়ে প্রশাসক তো নিয়োগের ক্ষেত্রে আমাদের আরো আগে বক্তব্য ছিল যে এখানে কেন নিয়োগ হবে, সেটা ভিন্ন আলোচনা, সেটা একেবারে ভিন্ন আলোচনা। তবে আমার এখানে আমি বলতে চাই যে আমি মোস্তাক সাহেবকে ধন্যবাদ দিতে চাই, হ্যাঁ, যে ঠিক আছে, এবং একই সাথে আমি বলতে চাই আপনি তো আগামী দিনে জেলা পরিষদ গঠিত হলে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনিও এই একই উদাহরণ তৈরি করেন না, ঠিক আছে, আপনিও জেলা প্রশাসক থেকে আপনার দলকে আগামীতে জেলা পরিষদে, আগামীতে উপজেলা পরিষদে, আগামীতে কুমিল্লা জেলা সিটি কর্পোরেশনে, আগামীতে কুমিল্লার সমস্ত মিউনিসিপ্যালিটি ইলেকশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সুবিধা কিন্তু আপনিও বরাদ্দ করে দিয়েন না। আপনি যে প্রতিবাদ উচ্চারণ করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, হয়তো আপনি শুনতেছেন, কিন্তু আপনি আবার একই কাজ, একই রকম রাজস্বের টাকা নিয়ে, এডিবির টাকা নিয়ে, ঠিক আছে, আপনাদের ভোটে জেতার জন্য ব্যয় করেন না, এই মরালিটির জায়গাটা আপনারা নষ্ট করেন না, এটা একটা অনুরোধ জানাচ্ছি। জি, ডাক্তার সাজুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি আবারও ফাহিমা নাসরিন মুন্নির কাছে আসতে চাই 1 মিনিটের মধ্যে, যদি আপনি এই বিষয়টাকে এবার যদি সাম আপ করেন। আমরা সবার কথা শুনলাম, এই বিষয়ে আমরা আর কথা বলছি না, পরের পক্ষে আমরা অন্য বিষয়। তাহলে একটা কথা বলি, যে যেই সময়ের কথা বলা হচ্ছে, যখন এই বরাদ্দটা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সরকার, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন আসিফ মাহমুদ। কাজেই এখন ওনারা নীতি নৈতিকতা, নৈতিক স্খলন, মরাল টার্পিচিউড যে শব্দগুলো আছে সেগুলো মাথায় রেখে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা, এটার বাইরে কখনো উনি যেতে পারবেন না, কখনো না। এখন বলবেন না, পরে বলবেন, আপনারা জাস্ট রাইট ইট ডাউন। এখন দেখেন ন্যারেটিভ ডেভেলপমেন্ট, আমরা তো দেখেছি যে কে কিভাবে কাকে অ্যাটাক করছে নির্বাচনের আগের থেকে, এই পর বটবাহিনীর সাথে তারা যখন জোট করেছে তখন জামাত যা করছে, তারাও তো জামাতেরই, তারা তো আর একেবারে খুব 360 বাইরের কেউ নন। কাজেই আমরা সেটা দেখতে পাচ্ছি এবং জানছি। এখন হয় কি, হাসনাত আব্দুল্লাহ কিংবা তারা যেহেতু গণ অভ্যুত্থানে তাদের একটা ভূমিকা আমরা দেখেছি, তো সেই ভূমিকার জায়গায় থেকে আজকে এই 25 কোটি টাকার যে কথা এসেছে, এবং অতীতেও একজন এই উপদেষ্টা যারা আপনার সরকারে ছিলেন ইন্টারিমে, তখন তাদের একজন এপিএস এর বিরুদ্ধেও কিন্তু আমরা শত শত কোটি টাকা দুর্নীতির খবর দেখেছি। এখন প্রশাসক দলীয় কর্মসূচিতে আপনার বক্তব্য দিতে পারবেন কিনা, তো উনি, ওনার নাম কি,
আসিফ মাহমুদ উনি কি করে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে এই বরাদ্দগুলো, যেটা 2025-এর 25শে সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 2400 কোটি টাকার প্রকল্প নিয়েছে, তার মধ্যে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি আর হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে 336 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কাজেই এই বিষয়গুলো যখন আপনার আসে তখন কথা থেকে যাবে, প্রশ্ন আসবে মানুষের মনে। এখন বাক স্বাধীনতা, এখন তো ভয়ের কোনো সংস্কৃতি নেই, বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তার মানে কিন্তু এটা না আপনি যা খুশি তাই একটা ব্যাখ্যা দেবেন আর আমরা মানুষ আমরা ওইটার সাথেই আপনার একমত পোষণ করব যে বাহাবা বেশ। নো, এটা সেই টাইম না। কারণ আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি যেই মেসেজটা এই গত 100 দিনে দিয়েছেন, যে পজিটিভ একটা ইনোভেটিভ একটা যে অ্যাপ্রোচ, যেটা অতীতে কখনো কোনো দিন বাংলাদেশের কেউ এটা আমরা দেখিনি, যে উনি আপনার ট্রাফিক লাইটে, যেখানে আগে আমরা 2-3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম গাড়ির থেকে নেমে, না ওনার ডাউন টু আর্থ আচরণগুলো তো মানুষ দেখতে পাচ্ছে, অ্যাপ্রিশিয়েট করছে, সেটা করছে। এটা একটা হাসির জিনিস না। এখানে উনি যে নতুন আপনার নামধাম নিয়ে এসেছে ইন্টারিম গভর্নমেন্টে, আপনি দেখেছেন জামাত এবং এনসিপি তারা যে ভয়ঙ্কর রকমের সুযোগ, ভীষণ রকমের সুবিধা তারা এনজয় করেছে, যেই কারণে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইভেন নির্বাচনের আগের দিন আমি যখন রাস্তায় সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা বলছে নির্বাচনটা হবে তো। এটা তৈরি করেছিল কারা? তারা। এখন তারা যদি এটা তৈরি করে থাকে, তাদের একটা ইন্টারেস্ট ছিল, এজেন্ডা ছিল। একটা প্রশ্ন যে আপু যেটা বলতেছিলেন যে যাতা বক্তব্য এখন বিশ্বাস করবে না লোকজন, আমরা তাই বিশ্বাস করি। কিন্তু আমি জাস্ট একটা প্রশ্ন পার্টিকুলার, আপা এর আগে বক্তব্য বলেছেন, সেটা হচ্ছে খেজুরের যে ঘটনা আর এই এডিপির ঘটনা এক কিনা, আমাকে জাস্ট এতটুকু বললে হবে, এক কি এক না? এটা হচ্ছে কি, এখন আমার বেলায় আটিকুটি আর পরের বেলায় চিমটি কাটি। আমার নানি বাড়ির প্রবাদে উত্তর দিলাম। উত্তর পেলাম না, কেন পেলাম না? খেজুর দিয়ে এডিপি দিকে জাস্টিফাই করি। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্বে আবারও যেতে চাই ফাহিমা নাসরিন মুন্নির কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টা হেসে খেলে চললে দেশের অনেক ক্ষতি হবে, হয়তো ব্যক্তিগতভাবে কেউ টের পাবে না, কিন্তু দেশের এবং দেশের ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। কোন কোন জায়গায় তিনি আসলে এই ইঙ্গিতটা করেছেন? না, এটা তো আমার মনে হয় সামষ্টিক একটা যে অর্থনৈতিক চাপ আছে সেটা তো সত্যি। এখানে আপনার যে রিজার্ভ সংকট, ডলারের বিপরীতে যে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভের ওপর একটা ধারাবাহিক চাপ অব্যাহতভাবে আছে, এবং রেমিটেন্স এবং রপ্তানি আয়ের যেই ওঠানামা, এটা তো দেশের অর্থনীতিতে এক ধরনের একটা পরীক্ষার মুখে। কারণ গত 4টা টার্মে যে ফ্যাসিস্ট সরকারটা ছিল, তারা তো অর্থনীতি সহ সবগুলো প্রতিষ্ঠানই আপনার ধ্বংস করে দিয়ে গেছে। মূল্যস্ফীতি, বাজার নিয়ন্ত্রণে যে বৈশ্বিক যেই আপনার সরবরাহ চেইন আছে, সাপ্লাই চেইন, সেটা ব্যাহত হওয়া, এবং আভ্যন্তরীণ যেই বাজার, সেখানে সিন্ডিকেট, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেগুলো অতীত থেকে একটা ধারাবাহিকভাবে উঠে এসেছে, তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ধরে রাখা, এটা তো চ্যালেঞ্জ। তো সেটা রেখেছে, তো গত 3 মাসে চেষ্টা করছে। জ্বালানি বিদ্যুৎ সংকটও আছে, যেটা আপনি দেখেছেন মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধটা, সেখানে আমদানিকৃত এলএনজি কয়লার ওপর যে একটা অতিরিক্ত নির্ভরতা, এইদিকে বিপুল পরিমাণ বৈদেশিক যেই একটা মুদ্রা ব্যয় হচ্ছে শিল্প উৎপাদন সচল রাখতে, নিরবচ্ছিন্ন যে জ্বালানির সরবরাহ, সেটা কঠিন অবস্থা। তো এটা তো এমন কিছু না যে এটা না। আমরা সরকারের 100 দিনে 26টি কাজের যে তালিকা একটি দেখলাম, এবং খুব আশা করছিলাম যে আইন শৃঙ্খলার বিষয়ে কোনো বক্তব্য থাকে কিনা, কিন্তু সেটা আসলে পাইনি। আর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নেই, এটাকে অস্বীকার করবেন? দেখেন, আইন শৃঙ্খলাটা এটা বাই ইনহেরিটেন্স যেটা আমরা পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসে, কি অসম্ভব ভঙ্গুর আইন শৃঙ্খলা আপনার ছিল, একটা গণ অভ্যুত্থান, এটা তো একটা ট্রানজিশন। এই ট্রানজিশনের পরে এই যে হাজারের উপর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর যে সরকারটা এসেছিল, তারা পারতো হয়তো চেষ্টা করলে আরেকটু বেটার করতে, কিন্তু বিভিন্ন বাহিনী যারা আইন শৃঙ্খলায় আছেন, তাদের যেই আপনার নৈতিক
যে একটা অবস্থান, তাদের পেশাদারিত্বের যে অভাব, তাদের প্রচণ্ড রকমের রাজনীতিকরণের যেই অপবাদগুলো আছে এবং মনস্তাত্ত্বিক যেই চাপ তাদের উপর সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে এখন 18 মাসের সাথে গত 3 মাস যদি আপনি তুলনা করেন, একটা তুলনামূলক চিত্রে তো আমি বলবো 18 মাসের থেকে বেটার, এই সেন্সে যে কোনো রকম আস্থা এবং আস্থার কোনো জনগণের যে বিষয়টা, সেটা 18 মাসে ছিল না। যেটা নির্বাচিত এই সরকারটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এই কঠিন সময়ে আপনার যেটা মোকাবেলা করে এই সরকারটা এগিয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু এটা এখন দেখা যাচ্ছে যে ঠিক হচ্ছে, কিন্তু ইট উইল টেক সাম টাইম, কারণ এটা তো এমন না যে রাতারাতি আপনার ম্যাজিক। আমি উত্তরটা পেয়েছি। সাজিদুল হক রুবেল, অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, মানে আমি বলেছি আপনি না, আমি বলছি বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি বলেছেন এবার গরুর হাটেও শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে। তার এই বক্তব্যের সাথে মাঠের বাস্তবতায় কতটুকু মিল দেখছেন অথবা দেখেছেন? আসলে তাদের এই বক্তব্যগুলো মানে ডিফাইন করা আমার জন্য একটু কঠিন আর কি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হেসে খেলে চলার কথা বলেছেন, হেসে খেলে চলা বলতে আসলে তিনি কী বলছেন, খুবই হাইপোথেটিক্যাল কথা, কিন্তু কী বলছেন এটা আমার মতো সাধারণ মানুষের বুঝতে এবং আরও যারা সাধারণ মানুষ তাদের আমাদের বুঝতে খুব কষ্ট হয় আর কি। চাঁদাবাজি তো চোখ খুললেই দেখা যায় আর কি, ঠিক আছে। তো আমি রিজভী ভাইয়ের এই বক্তব্যের সাথে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে একটু মিল রেখে চলি। আমি আমার মতো হেসে খেলে চলা একটা বুঝতে পারি আর কি। হ্যাঁ, হেসে খেলা নিশ্চয়ই আমাদের জনগণের কথা বলে না, আমার কথা বলে না। আমি হাসলে সমস্যায় পড়বো, আমি খেললে সমস্যায় পড়বো, আমি বিশ্বকাপ খেলা দেখলে সমস্যায় পড়বো, ব্যাপারটা এইভাবে বলেন নাই নিশ্চয়ই তারেক রহমান। উনি যেটা বলার চেষ্টা করেছেন, আমি যেটা মনে করি, আমি আমার দৃষ্টিভঙ্গিতে, যে দুর্নীতি যদি ঠেকিয়ে রাখা না যায়, যদি মজুতদারি না ভাঙা যায়, যদি সিন্ডিকেট না ভাঙা যায়, যদি চাঁদাবাজি বন্ধ না করা যায়, যদি জনগণের জানমালের নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে কিন্তু বিপদ আছে সরকারের জন্য, বিপদ আছে তারেক রহমানের সরকারের জন্য। হেসে খেলে যদি বিএনপি এই কাজগুলো করতে যায় আর কি, চারটি কথা বললাম আর কি, এবং হচ্ছে সব কথা শেষ কথা হচ্ছে যে আপনি হ্যাঁ বলতে পারেন, আমাকে একটু সাহস দিলেন যে হ্যাঁ এখন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, কিন্তু আমরা তো দেখি যে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের রাষ্ট্রের আছে, সেগুলো সবগুলোই মোটামুটি ভোতা কিংবা দুর্বল হয়ে গেছে আর কি। পুলিশই অনেক সময় আমি দেখি যে সে অসহায় নিরাপত্তাহীনভাবে বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে আর কি, ঠিক আছে। পুলিশেরই দেখে মনে হয় ওর জন্য আর একটা নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে, এটা একটা ট্র্যাজেডি আর কি। তো ফলশ্রুতিতে আমরা জনগণ কিন্তু এখন মানে খুব বেশি সিকিউর ফিল করা শুরু করছে, ব্যাপারটা এরকম না, এবং ব্যাপারটাকে হালকাভাবে দেখবার সুযোগ নেই। বিএনপি খুব কঠিনভাবেই দেখার দরকার যে আসলে কিন্তু বাস্তবর্থ হয় না। যেমন এই যে জঙ্গলমহলে একটা ইয়া হলো জঙ্গল সলিমপুরে চট্টগ্রামে, খুব ভালো হলো, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, তবে ওনাকে ধন্যবাদ জানাই, একটা মানে একটা খুব সত্য কথা বলে ফেলছেন ওনার আলোচনায়, যে আসলে অপারেশনটা অতটা সফল হয় নাই। কেন হয় নাই? কারণ অপারেশনের আগে অপারেশনের খবর অপরাধীদের কাছে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ রাষ্ট্রের এই যে সংস্থাগুলোর মাধ্যমেই অপরাধীদের সাথে যে একটা যৌথতা আছে, সিন্ডিকেট আছে তাদের ভিতরে, ওরাই খবর দিয়ে দিছে যে আমরা অপারেশনে আসবো, তোমরা চলে যাও, তোমরা সটকে বড় মালামাল এদিক নিয়ে যাও। এটা কিন্তু হোম মিনিস্টার অ্যাড্রেস করেছেন। এই সত্য কথা বলবার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ঠিক এভাবেই করে আমরা পরবর্তী অ্যাড্রেসগুলো চাই। আমরা সবই জানি, সবই বুঝি, আমাদের খামাখা হচ্ছে বাটার লাগানোর দরকার নাই, আমাদেরকে অভয় দেওয়া দরকার নেই আর কি, কারণ মিথ্যা অভয় যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারা কি বুঝতে পেরেছে মনে হয়? যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারা কি বুঝতে পেরেছে মনে হয়? এটাই তো প্রশ্ন, তারা কি বুঝতে পেরেছে কিনা, ঠিক আছে। কাদেরকে তারা হাসতে এবং খেলতে মানা করেছে, নিশ্চয়ই আমাকে বলেননি বা সাধারণ জনগণকে বলেন। তাহসিন রিয়াজ, আপনি কি বুঝলেন এই মন্তব্যের থেকে? ধন্যবাদ। দেখেন, ওই উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে প্রবণতা, এটা একটা সিনড্রোম, খুব বাজে সিনড্রোম। এটা আমরা সবসময় পলিটিক্যাল কালচারে দেখছি। আপনি খেয়াল করে দেখেন, প্রশ্নটা করার সাথে সাথে কম্প্যারিজনটা কোথায় করছেন? কম্প্যারিজনটা করছেন ইন্টারিমের সাথে। খুনের প্রসঙ্গটা যখন আনলেন, ডেটা বলতেছে, স্ট্যাট বলতেছে, গো অ্যান্ড সার্চ, সমকালের ডিটেল রিপোর্ট আছে, মাস ধরে ধরে তারা বলছে যে কোনো সমীক্ষায় ইন্টারিমের তুলনায় যে কোনো সমীক্ষা, আমি অনেস্টলি আমি আপনাকে বলি, আমি এই ধরনের কম্প্যারিজনে যেতামই না। কারণ আইন শৃঙ্খলার ইস্যুকে আপনি এই একটা ভঙ্গুর গভর্নমেন্ট, যারা ইমিডিয়েট 5 আগস্টের পর সবচেয়ে মানে বাজে একটা পরিস্থিতিতে বাংলাদেশকে টেক ওভার যারা করছে, তাদের সাথে আপনি তুলনা করতেছেন আমাদের ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান করা একটা দল,
যারা কিনা সংখ্যাগরিষ্ঠতা পাইছেন 2/3 মেজরিটির বড়াইয়ে 2/3 মেজরিটির মানে আপনার ইয়াতে আপনাদের অহংকারে আপনাদের মাটির নিচে একদম আপনার নাই, আপনারা আসমানে উঠে গেছেন, আপনারা তাদের সাথে কম্পারিজন করেন কেন? দরকার নেই তো আপনাদের তাদের সাথে কম্পারিজন করার। রেদার সমস্যাটাকে অ্যাড্রেস করেন, যে কাজটা করছেন তারেক রহমান। আরেকটা কথা আপনার টকশোতে বহুল মানে প্রচলিত কথায় এখন রূপ নিছে, সেটা হচ্ছে দেখেন প্রধানমন্ত্রী ডাউন টু দি আর্থ, এই অ্যাটিটিউড ছাড়া বস্তুত অর্থে আপনি দেখেন সারা বাংলাদেশের দিকে তাকে ইভেনচুয়ালি তিনি অ্যাড্রেস করতেছেন, তার দলের নেতা কর্মীরা এটাকে মানতে চাইতেছেন না, প্রধানমন্ত্রী তো অ্যাড্রেস করতেছেন। আপনি খেয়াল করে দেখেন আপনাদের এখানকার রিপোর্ট 23 মে 2026 গরুরহাটে 5টা জেলায় আপনারা গেছেন, 5টা জেলার বিপরীতে একদিন আপনারা 105 বা 7 কোটি টাকার আপনারা চাঁদাবাজি রিপোর্ট আপনারা বের করে নিয়ে আসছেন 5 জেলা। এখন ভাত তো আপনি সবগুলো টিপা দেখেন না, সবগুলো টিপা দেখেন, একটা দেখলেই তো বোঝা যায় নাকি? 5টা জেলা, একটা জেলাও না, পার্টিকুলার একটা জেলা হইলে বলতেন যে আপনারা টাকা পয়সা দিয়ে পাঠাইছে মনে হয় যে ইন্টারিম তো এখন আর সুযোগ নাই। ধরেন কোন একটা দল জামাত বা কোন একটা রাজনৈতিক দল আপনি টাকা দিয়ে পাঠাইছে যে তুমি যাও গিয়ে ওই জেলাটাতে কোনো চাঁদাবাজি বের করে নিয়ে আসো, এই সরকারের বিতর্কিত করি। 5টা জেলা একেবারে স্যাম্পল আপনি আলাদা করে বের করে নিয়ে এই চাঁদাবাজি রিপোর্ট পাইছেন। আপনি দেখেন 100 দিনে 249 খুন, কতটা আনফরচুনেট। আপনি এটা তুলনা করতেছেন ইন্টারিমের সাথে। বর্জ্য ব্যবস্থাপনা কি হয়েছে ঈদের আগে, ঈদের পরবর্তী সময়ে কমপ্লিটলি 2টা সিটি কর্পোরেশন ফেল করার পর সরাসরি প্রধানমন্ত্রীকে ইনভলভ হইতে হয়েছে এখানে। প্রধানমন্ত্রী ইনভলভ হয়ে তিনি অগোচরে রাস্তায় ঘুরে দেখে আমরা অ্যাপ্রিশিয়েট করি এটাকে, আমি নিজে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি, আমার যত জায়গায় কথা বলার সুযোগ হয়েছে। ভালো কাজকে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না কেন? কিন্তু আপনার কি এই কাজটা করার কথা ছিল? আপনি না অনেক ভালো দেশ চালাবেন, আপনারা না বললেন কিছুদিন আগে যে ইন্টারিমের কারণে সব মবের রাজত্ব হয়ে গেছে, আপনারা বললেন কিছুদিন আগে বাক স্বাধীনতা নাকি নাই হয়ে যেতেছে, কিছুই হয়ে যেতেছে না। আপনারা এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে বক্তব্যে, ন্যারেটিভে, আর্গুমেন্টে আপনারা মোকাবেলা করতে পারলেন না, আপনারা তাকে মারলেন, ভালো মারছেন, আপনার শক্তি আছে, এখন শক্তি দেখাচ্ছেন, তাকে মামলাটা পর্যন্ত নিতে আপনারা ইয়া করলেন, রাতের বেলা থানায় হামলা করলেন। এরপর আসেন আরো কত জায়গায় আপনি তাকাবেন, বাজেটের দিকে তাকান, বাজেটের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন এমনি বলেন নাই তো, বাজেটের সাইজ হচ্ছে 9,30,000 কোটি টাকা। খেয়াল করে দেখেন এই 9,30,000 কোটি টাকা, এতক্ষণ আমরা হাসনাত আব্দুল্লাহর 25 কোটি টাকা নিয়ে অনেক কথা তো বললাম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব এই 25 কোটি টাকা ম্যাটার করে, আমি ছোট করে বলবো না, এটা ম্যাটার করে। 25 কোটি টাকা নিছে আর একদিনে 100 কোটি টাকার চাঁদাবাজি হয়ে গেছে। হায় 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 হায়, কিছু হয় নাই, ওদিকে তাকানো যাবে না, কারণ বাজারে একদিনে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। আপনি দেখেন স্টার ডিটেল রিপোর্ট করছে, নাম ধরে ধরে রিপোর্ট করছে, এই মহাখালীতে কারা চাঁদাবাজি করে, প্রথম আলো সার্চ করেন পেয়ে যাবেন নাম ধরে ধরে। হাসনাত আব্দুল্লাহরা 25 কোটি টাকা নিয়ে গেছে, হায় 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 আমার টাকার কি হবে নিচে হাসনাত আব্দুল্লাহকে আপনি জব দিতে আনেন, তাদের কি অ্যাকাউন্টেবল হইতে হবে, কোনো ডাউট নাই। এবার আসেন এই যে 9,30,000 কোটি টাকা, এই 9,30,000 কোটি টাকায় শুধুমাত্র এই যে উন্নয়ন প্রকল্প এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আগামীতেই স্থানীয় সরকার নির্বাচন আছে, তার মানে তো ধরে নেওয়া যায় যে আপনি স্থানীয় সরকার নির্বাচনকে টাকা ছাড়ার মাধ্যমে আপনি প্রভাবিত করতে চান। ইটস ভেরি সিম্পল কেস। আপনার টাকা নাই, টাকা খুঁজে পান না, আপনি রেমিটেন্সের অবস্থা খারাপ, আপা বলছেন, আমি বলি না রেমিটেন্সের অবস্থা আসলে খারাপ না, স্টেট বলতেছে রেমিটেন্সের অবস্থা ভালো, আপনি না জানে বলছেন। পুরো অর্থনীতির অবস্থা একটা বিরাট চ্যালেঞ্জিং এর মুখে আছে। আপনার 6,30,000 কোটি টাকা আপনি পরিচালনা ব্যয় ধরছেন, আলহামদুলিল্লাহ ধরছেন, বেতন বিবৃতি মানুষের ভালো রাখার জন্য আপনি করতে হবে। তো এই টাকার অর্থসংস্থান কই থেকে হবে? আপনি আবার 35,000 কোটি টাকার একটা বিরাট প্রকল্প নিচ্ছেন না পদ্মা ব্যারেজের, বলছেন আবার কি নিজের টাকা দিয়ে করবেন। ভাই করেন, আমাদের তো সমস্যা নাই, কিন্তু তারেক রহমান বলছিলেন, আপনার মনে থাকার কথা, যে মেগা প্রকল্প মেগা দুর্নীতি। কাজে দেখেন আমরা শুধু একটা কথা বলতে চাই যে দেখেন গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে চাই, সমালোচনাটা নেন, রিসিভ করেন, আমরা আপনাদের শত্রু না। আমাদেরকে যদি মনে করেন যে শত্রু বইলে একটা আলাদা গণ্ডির মধ্যে ফালাই দিবেন, প্রবলেমে পড়বেন। আমাদের কেন প্রবলেম না, আপনারা তো আমাদেরকে বলেনি আমরা অনেক ছোট দল, আমরা কিছুই বুঝি না, আমরা খেজুরও বুঝি না, আমরা এডিপিও বুঝি না, এনারাই সব বুঝেন। আমাদেরকে এসকেলেটেড করে দিয়েন না, আমরা আপনাদের ভাই, আপনাদের স্বজন। কিন্তু একচেটিয়া ভাবে উটের মতন করে, উট পাখির মতন মাথা গুজে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। শুধু বিপদ একদিকে না, শুধুমাত্র এটাকে মানে শুধু অর্থনীতির সমীক্ষায় এই কমেন্ট ডিল করলে হবে না, এটা একটা পলিটিক্যাল অ্যাসপেক্টও আছে। ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র এখনো থামে নাই, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন রান করতেছে, এই ডেমোক্রেটিক গভর্নমেন্টের বিপরীতেও ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি অনগোয়িং আছে। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সহযোগীদেরকে, সহযোদ্ধাদেরকে খাটো করেন না, বিপদে পড়বেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে তাহসিন রিয়াজ, ডাক্তার সাজিদুল হক রুবেল এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের তিনজনকে আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে আসার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়, সঙ্গেই থাকবেন।